হুইসেল দিয়ে ট্রেন যখন ছাড়লো, টিকিট চেকের জন্য এ কামরা ও কামরা ঘুরে বেড়াচ্ছি, হাতে গোনা কয়েকটি মাত্র লোক। তবে এ ঘটনা বিশেষ কিছু নয়। এই শেষ চন্দনপুর লোকালে প্রতি রাতে যাত্রী সংখ্যা কম বেশি এরমই থাকে। এই শেষ ট্রেনেই রোজ রাতে আমার ডিউটি পড়ে। টিকিট চেক করতে করতে একের পর এক কামরা পেরিয়ে শেষের কামরায় এসে দেখি এই কামরায় একটাও লোক নেই। ফিরেই আসছিলাম, চোখে পড়ল একদম পিছনে লম্বা বেঞ্চের ওপর জানলার সাথে একেবারে যেন মিশে বসে আছে ছন্নছাড়া গোছের একজন। পরনে শতচ্ছিন্ন জামা, পায়ে তাপ্পি দেওয়া চটি, মাথা ভর্তি জটা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, হাতে ধরা রুমাল মতো কিছু। লোকটা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সেই দিকে। ওই হাতে ধরা বস্তুটির মধ্যে ভয়ানক কিছু যেন দেখতে পেয়েছে। এই যে আপনি, হাতে ওটা কি? হ্যাঁ, কই কিছু নেই তো। মতিগতি ভালো ঠেকলো না। বুঝলাম বেটা নিশ্চয়ই কুমতলব আছে। টিকিটটা দেখি। টিকিট? হ্যাঁ টিকিট। নাম শোনেননি মনে হচ্ছে। আগে না, এই তো এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল। বুঝলুম, কোথায় যাবেন বলুন, সেই মতো আমাকে ফাইনের রসিদ কাটতে হবে। কোথায় যাব? সে কি, সেটাও জানেন না? আর ট্রেনে উঠে পড়েছে। এবার লোকটা চোরের মতো এদিক ওদিক তাকালো। আমার সন্দেহ প্রবল হলো। ট্রেনটা তখন সবাই প্ল্যাটফর্ম ছুঁয়েছে। তখনই দরজার দিকে ছুটতে গেল লোকটা। এই এই, কি করছেন, কি করছেন? লোকটার হাত ধরে হ্যাঁচকা টান মারলাম, কিন্তু আমার হাত ছাড়িয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়লো লোকটা। এই যা, হাতের মধ্যে নরম কিছু অনুভব করতেই মুঠো খুলে দেখলাম একটা সাদা পশমের রুমাল, তার উপরে সূক্ষ্ম কারুকার্য করা। রুমালের একধারে নীলচে সুতোর নকশা কাটা। ভালো করে তাকিয়ে দেখি কোন এক কোম্পানির নাম লেখা আছে, ডাক্ট অ্যান্ড গ্লোরিয়া। আরে এই নাম তো আগে শুনেছি আমি, বহু পুরনো এক ব্রিটিশ কোম্পানি। এত বছর বাদেও এখানে রুমাল বানায় নাকি ওরা? স্টেশন মাস্টারের ঘরে যখন এলাম তখন অনেকটা রাত হয়ে গেছে। আরে এ কি সতীর্থ, তোমার তো এতক্ষণে ডিউটি বুঝিয়ে বাড়ির পথ ধরার কথা। আর বলবেন না, একটা উটকো লোক টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছিল। ধরতে গেলাম, ট্রেন ছেড়ে লাফ মেরে পালালো, আর হাতে রইল এইটা। এ তো একটা রুমাল। হ্যাঁ, তবে ব্র্যান্ডটা বিদেশি জানেন। অনেক আগেই ব্র্যান্ডটার নাম শুনেছিলাম। হুমড়ি খেয়ে পড়লেন আশিসবাবু। বিদেশি বলো কি? দেখি দেখি। মনীষবাবু নাক সিট করলেন। কার না কার রুমাল, ফেলে দিন ওটা। শুধু শুধু ওর সাথে মস্করা করে সময় নষ্ট করলে ও বাড়ি ফিরবে কখন? তাছাড়া ও নতুন জয়েন করেছে। কি মুশকিল, এখানে কি দুটো কথাও বলতে পারবো না? আহা, আপনি বুঝতে পারছেন না, এমনি অনেকক্ষণ ওর ডিউটি শেষ হয়েছে। যাই হোক, শোনো সতীর্থ, তুমি ও রুমাল ফেলে দিয়ে ভালো করে হাত ধুয়ে বাড়ি যাও, অনেক বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। বেরিয়ে পথে নামতেই খেয়াল হলো এক পশলা বৃষ্টি খানিক আগে হয়ে গেছে। তখন আমার হাতে ধরা সেই রুমালটা। ভাবলাম ট্র্যাশবিন দেখে ওটাকে ফেলে দেবো, কিন্তু ফেলবো করেও ফেলা হলো না। আমার আবার পুরনো জিনিসের প্রতি একটা টান বরাবরই। পকেটের ভিতরে ফোনটা বেজে উঠল, গিন্নির ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এই তো বাসের জন্য অপেক্ষা করছি। বলছি, আজকের দিনটার কথা কি একবারও মনে নেই তোমার? আজকের দিন? আজ তো শনিবার। ও, আজ শুধু শনিবার, আর কিছু নয়? গিন্নির অগ্নিশর্মা রূপ দেখে আমার গলা শুকিয়ে গেল। আজ কি বিশেষ কোনো দিন? আন্দাজে ঢিল ছুড়লাম। না না, আমার মনে আছে, আজ তো তোমার জন্মদিন, তাই তো? জন্মদিন? বলি, একটা মানুষ তো একটা তারিখেই জন্মায়, 2 দিন কিভাবে জন্মাবে বলো? তোমার থেকে কিছু আশা করাই ভুল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আজ 20 এপ্রিল, আমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি নয়, কালা দিবস বলো। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। টুক করে ফোনটা কেটে গেল। যা বাবা, অনেকটা রাতও হয়ে গেছে, এখনো বাসেরও কোনো দেখা নেই। হাতে ধরে রুমালখানির দিকে ফের চোখ গেল। এটাকে নিয়ে যখন কি করি ভাবতে ভাবতেই সামনে থেকে দুটো বড় হেডলাইটের আলো আমার চোখ যেন ঝলসে দিল। ওই তো বাস। ওহ, বাঁচল।
বাসের নম্বরটায় চোখ ঝলসানো আলোর মধ্যে নজর এলো না। রুমালটা পকেটে পুরে ছুটলাম। এই সরাইপুর দাঁড়াবে। কন্ডাক্টর ইশারায় কিছু বললে, আমি সেদিকে খেয়ালই করলুম না। এমনি অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর গিন্নির ওই রণমূর্তি ভাবলেই আমার হাত পা সিধিয়ে যাচ্ছে। বাসে উঠে দেখি বাস প্রায় ফাঁকা। গুটি কতক লোক এদিক ওদিক বসে আছে। একটা ফাঁকা জানলার ধার থেকে বসে পড়লাম। দেখি দাদা, টিকিটটা কাটবেন। একটা সরাইপুর দেবেন। সরাইপুর? লোকটা মাথা চুলকোলো। কেন যাবে না সরাইপুর? এ যাবে না কেন, সব জায়গায় যাবে। বসুন, পরে টিকিট কাটছি। পকেট থেকে মানিব্যাগ বের করতে গিয়ে আবারও হাতে ঠেকলো রুমালটা। কি অদ্ভুত এক আকর্ষণ আছে এটার। বারবার মনে হচ্ছে ওটাকে দেখি। হাতে নিয়ে আবারও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম রুমালটার দিকে। কতক্ষণ যে সেভাবে তাকিয়েছিলাম জানি না। হুশ ফিরতেই দেখি আমার পাশের সিটে বসে আছেন গিলে করা পাঞ্জাবি আর সাদা ধুতিতে দৈব চেহারার একজন মানুষ। টেরিকাটা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত ভাবে হাসলো। এখানে নতুন? একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। হ্যাঁ, মানে না, এই এখানে তাও 2-3 সপ্তাহ হয়ে গেল প্রায়। চাকরি সূত্রে এখানে এসেছো? ভালো ভালো। হ্যাঁ, মানে আমি রেলে চাকরি করি। তার নাম কি? সতীর্থ। বাহ, আমি রাজনারায়ণ। তা এখানে ঘুরে দেখা হয়েছে চারপাশ? না, আসলে এই ডিউটি সামলে আর সময় হচ্ছে কোথায়। তবে ইচ্ছে আছে একদিন সময় পেলেই। একদম। কিছু মনে করবেন না, একটা কথা জানতে ভারী ইচ্ছে হচ্ছে। বলছি, মানে আপনি কি সরাইপুর জমিদার বাড়ির কেউ হন? আলবাত, কিন্তু এখন তো আর কেউ মানেই না। সেসব কি দিন ছিল। এই যে আপনার হাতে ধরা ডাক্টন গ্লোরিয়া কোম্পানির রুমাল কোথায় তৈরি হতো? আমার নিজের জমির ওপর ছিল সে কোম্পানি। ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলাম আমার জমিদারির একাংশ। কারখানায় কাজ করত শত শত ব্রিটিশ কর্মচারী। এবার লোকটাকে ঢপবাজ মনে হলো, নয়তো নিশ্চিতভাবে মাথায় ছিট আছে। যাকে ভাবলুম এখনো তো পৌঁছতে পৌঁছতে ঘন্টাখানেক লাগবেই, তার চেয়ে বরং একটু প্রলাপ বকা শুনেই সময় কাটাই। আচ্ছা, সে তো বিশাল ব্যাপার। তাহলে আর বলছি কি হে, আজ সেসব দিন কোথায়, সব শেষ হয়ে গেছে। আজও সেই দিনের কথা ভেবে শিউরে উঠি। কোন দিনের কথা? কি হয়েছিল সেই দিন? শুনতে চাও সেদিনের কথা? হাতে এখনো ঢের সময়। গল্প শুনতে শুনতে সময়টা কেটে গেলে মন্দ কি? গল্প? তা বটে, সে এক দুঃসাহসিক কাহিনী, বুঝলে। আজ যেখানে ভাঙাচোরা ধ্বংসাবশেষ, সেকালে সেখানে ছিল পেল্লায় এক কোম্পানি। সেদিন সেই কোম্পানির সামনে বসেছিল এক বিচার সভা। বিচার সভা? কেন? শোনোই না, সব বুঝতে পারবে। আর কতক্ষণের অপেক্ষা বিশ্বনাথ? একজন আসামিকে ধরে আনতে কত সময় লাগে? বাবু এক্ষুনি ওরা এসে পড়বে। 4 জন লেটের গেছে সাথে। ওরা ওকে হিড় হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসবে। আমি বলছি, ওসব অশিক্ষিত নেটিভদের জন্য বিচার সভার কি প্রয়োজন? শুনে ছড়ানো হোক। অপরাধীর যোগ্য শাস্তি পাক সে আমিও চাই, গ্লোরিয়া সাহেব। কিন্তু সবার আগে সে নিজের মুখে সবার সামনে তার অপরাধ স্বীকার করবে। এটাই আমার জমিদারির নিয়ম। কর্তাবাবু, ওই যে ওরা আসছে। বকু, ওই ব্রিটিশ কোম্পানির সাধারণ কর্মচারী, দিনহীন চেহারার মানুষটাকে টানতে টানতে ধরে নিয়ে এলো। ওর পরনের জামাটি শত ছিন্ন, রক্তে মাখামাখি। অপরাধীকে ওই গাছে বেঁধে দাও। হুজুর, আমি কিছু করিনি হুজুর, আমায় ছেড়ে দেন। তোমার নাম কি? আগে বকুলাল হুজুর। তুমি এই কারখানায় কাজ করো? আগে, আজ 10 বছর হলো কাজ করছি হুজুর। তুমি কোম্পানির মাল চুরি করিয়া বাজারে বিক্রয় করিয়াছ? না হুজুর, না, আমি চুরি করিনি। এই কোম্পানির টাকায় আমার 4 ছেলেমেয়ের পেট চলে।
আপনাদের নুন খেয়ে নেমো খারাপ আমি কি করে করি? মিথ্যে কথা কর্তা বাবু, আমি নিজে দেখেছি ওকে চুরি করতে। যেদিন কোম্পানির মালের হিসেব মেলেনি সেদিন থেকে পর পর দুদিনও কাজে আসেনি। খবর আছে নোনাখালীর বাজারে গিয়েছিল, বেটা সব জিনিসপত্র ওখানেই বেঁচে এসছে। জিজ্ঞেস করুন ওকে। আহ বিশ্বনাথ, চুপ কর। হ্যাঁ রে বকু, ও ঠিক বলছে। আগে হুজুর, উনি ঠিক কথাই কইছেন। আমি 2 দিন কাজে আসতে পারিনি। ছোট্ট মেয়েটার ধুম জ্বর ছিল, ওষুধ আনতে সদ হয়ে গেছিলাম। আমি কোনো বাজারে যাইনি হুজুর। তার মানে তুই চুরি করিসনি, তাই তো? আগে না হুজুর, আপনি বিশ্বাস করেন, আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। আমি বলছি কর্তা, ও মিথ্যে কথা বলছে। এত বিবাদের কি হইয়াছে? আমি তো আগেই বলিয়াছি বিচারের কোনো প্রয়োজন নাই। গুলি করে খুলি উড়িয়ে দিলেই বিবাদের নিষ্পত্তি। তবে তাই করেন লাগছে। তুই চুপ কর সাহেবের সামসা। তুই যে লুকিয়ে লুকিয়ে কি কি কুকর্ম করিস তা আমার জানতে কিছু বাকি নেই। বলে দেবো জমিদার বাবুকে। এই বকু, এই মরার সময় খুব সাহস বেড়েছে না তোর? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি একেবারে সত্যি কথা কইছি হুজুর, আমি চুরি করিনি। চুরি করেছে ও, এখন ধরা পড়ে গেছে তাই আমাকে ফাঁসাচ্ছে। কি কি বললি? আমি চল। কি হচ্ছেটা কি? থামো বিশ্বনাথ, থামো। গ্লোরিয়া সাহেব গুলিটা করলো, বুকুর শরীরটা কাটা গাছের মতো লুটিয়ে পড়লো মাটিতে, রক্তের ধারা বয়ে যাচ্ছে। এ আপনি কি করলেন গ্লোরিয়া সাহেব? ছেলেটাকে মেরে ফেললেন? অনেক আগেই আমার মারা উচিত ছিল। কারো সাহস থাকে তো আমার সামনে এসে প্রতিবাদ করুক। তখন তো আর বুঝিনি গ্লোরিয়ার ওই কথাগুলো ঝোপের পেছনে দাঁড়িয়ে শুনছিল কাশীনাথ ভট্টাচার্য। ও স্বদেশী করত। ও ধীরে ধীরে হাতে ধরা পোটলা থেকে বের করে আনলো একটা পেটো বোম। লালমুখ সাহেবকে লক্ষ্য করে ছুড়ে দিল ওটা। ধোঁয়ায় ধোঁয়ায় ভরে উঠল চারিদিক। সাহেব তো মরলই, সেই বোমের আঘাতে তার সাথে মরল আরো বেশ কয়েকজন মানুষ। সেই সেই জমিদার রাজনারায়ণ। দাঁড়ান 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 দাঁড়ান, রাজনারায়ণ? তার মানে আপনি আপনি ওই বোমের আঘাতে মারা গেছেন? এতে হাসবার কি হলো? ওই ঘটনার পর সেই কোম্পানি আর থাকলো না, কিন্তু আমার সাধের জমিদারিটা চলে গেল। আমি মরেও শান্তি পাইনি। দেখুন, আপনার গল্পটা ভালো, কিন্তু রাত দুপুরে নিজেকে এই জমিদার প্রমাণ করা, এটা জাস্ট মানা যাচ্ছে না। এখন দুনিয়া কোথায় চলে গেছে? মানুষ সোশ্যাল মিডিয়ায় কত অ্যাক্টিভ, মানুষ চাঁদে যাচ্ছে, আর আপনি এখানে রাত্রির বেলা গাঁজাখুরি গল্প দিচ্ছেন। এসব প্রলাপ বকে বিশেষ লাভ নেই, বুঝলেন তো? প্রলাপ বকা? প্রলাপ? কি করলে আপনি বিশ্বাস করবেন আমি জমিদার? আপনার বলা কাহিনীটা যে একটা নিছকই কল্পনা, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। আচ্ছা বেশ, মানতে হবে না। তোমার হাতে ধরা রুমালটা আমায় দিয়ে দাও। কেন দেবো? এর রুমাল আমি পেয়েছি। না, ও আমার। ওই রুমালটাই আমার জমিদারের শেষ চিহ্ন। ওটা আমায় দিয়ে দাও। যদি না দিই কি করবেন আপনি? দেবে না? বেশ, ওই রুমালের দিকে ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ, দেখছি। কি আছে রুমালে? একটা সাধারণ রুমাল। ও মা, তো রক্ত এলো কোথা থেকে? ওতে যে রক্ত দেখতে পাচ্ছ সেটা গ্লোরিয়ার টাটকা রক্ত। মানে? আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। সেই সাদা রুমাল এখন টকটকে লাল হয়ে গেছে। শুধু আমি নই, একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখো। এ বাস নয়, মৃত্যু যান। আমি ঘাড় ঘুরে পিছনে তাকিয়ে দেখি বাসে থাকা গুটি কয়েক যে যাত্রীরা, তারা কেউ এই দেশের নয়। সব থেকে ভয়ানক ব্যাপার হলো ওদের চেহারায় বিভৎস করুণ অবস্থা, ওরা ঝলসানো। সেই দিনের সেই ঘটনায় ওরা কেউ বাঁচেনি। এবার বিশ্বাস হলো তো? ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তার মানে লোকটার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি? বাসদার করাও, বাসদার করো এক্ষুনি! চিৎকার করলাম। বাস দাঁড়ালো না। অশরীরীর দল পিছন থেকে হাহাকার শুরু করলো।
আমি আমি রুমাল দিয়ে দেবো, আমায় যেতে দিন। যাওয়া তো আর হবে না সতীর্থ বাবু, এই যান শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়। না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই যে ও মশাই, মশাই, আরে কি ভুলভাল প্রলাপ বকছেন? কে কে? আরে 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 এই যে আমি টিকিটটা আবার কাটুন, আপনার স্টপেজ কিছুক্ষণ আগেই চলে গেছে। স্টপেজ চলে গেছে? আপনি আমায় ডাকেননি কেন? ডাকিনি? কতবার ডাকলুম, আপনি তো সারাই দিলেন না। আমি ভয় ভয় পিছনে তাকালাম, কিন্তু কোথায় কি? বাসে একটাও লোক নেই। এতক্ষণ আমার সাথে বাসে থাকা লোকগুলো বিমান হারিয়ে গেল। আর রাজনারায়ণ, এসব কি আমার চোখের ভুল ছিল নাকি স্বপ্ন? খেয়াল পড়লো তখনও হাতে ধরা সেই গ্লোরিয়ার রুমালখানা, তবে তাতে কোনো রক্তের দাগ নেই। মনকে প্রবোধ দিলাম, হয়তো ভুল দেখেছি, নয়তো যেমন ভাবে ওরা কালের গর্ভ থেকে উঠে এসেছিল তেমনি হয়তো কালের অতল গর্ভে মিলিয়ে গেছে। সর্বনাশ, সুলেখার ফোন। হ্যালো। হ্যাঁ গো, রাত 12:30 বাজছে, তুমি আর কখন বাড়ি ফিরবে? বিশ্বাস করো সুলেখা, একটা কাজে ফেসে গিয়েছিলাম। আমি এক্ষুনি আসছি। তোমায় বিশ্বাস? তুমি আজ বাড়ি ফেরো, তোমার হচ্ছে। ফোন কেটে গেল। বুঝলাম আজ যেমন ভাবেই হোক আমার মৃত্যু নিশ্চিত, নয় ভূতের হাতে নয় সুলেখার হাতে। আমার অদৃষ্ট। এই বাস রোকো রোকো, নিন দাদা, আপনি এবার নেমে যান। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির পথ ধরলাম। বৈশাখের বিকেলবেলা, যখন তখন ঝড়ঝঞ্ঝা, কিন্তু কি উপায়? দিদির শ্বশুর বাড়ি যেতেই হবে এবেলা। ভাগ্নের জন্মদিন বলে কথা, না গেলে বেজায় বিপদ। দিদি ভাগ্নে কেউই ছেড়ে কথা বলবে না। এই গোপীবল্লভপুরে এই নিয়ে দ্বিতীয়বার। সেই বছর 10 আগে দিদির বিয়েতে শেষ এসেছিল। তারপর পড়াশুনো আর কাজের সূত্রে রাজ্যের বাইরেই থাকি প্রায় গোটা বছর। দিদি বলতে বলতে ক্লান্ত, তাই এবার ছুটি পেয়েই কোনো মতে এখানে এসে হাজির। এই যে দিদি ফোন করেছে বোধহয়। হ্যাঁ দিদি, এই তো কিছুক্ষণ আগেই স্টেশনে নামলাম। এতক্ষণে স্টেশনে নামলি? তোর জন্য অপেক্ষা করতে করতে দেখ রূপাই ঘুমিয়েই পড়লো। আর বলিস না, কলকাতায় নামতে না নামতেই বিকেল গড়িয়ে গেল, তারপর টানা 1 ঘন্টা বৃষ্টি। বুঝেছি, এখন ওসব বাদ দে। শোন, ওখান থেকে কোনো রিক্সা না। কি বলছিস? শুনতেই তো পাচ্ছি না, জোরে বল। বলছি নিবি না। ব্যাস, নেটওয়ার্কের দফা রফা। যখন তখন নেটওয়ার্কটা আজ চলে যাচ্ছে। কি যে বললো দিদি কে জানে। তবে যেটা বুঝলো, রিক্সা না বাস কি একটা ধরতে বলল। এই রে, একদম ভুলে গিয়েছিলাম, দিদির বাড়ি যাচ্ছে, মিষ্টি তো নেওয়া হলো না। এদিক ওদিক তাকিয়ে দেখলাম দূরে একটা দোকানে চালা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম সাইনবোর্ডে নাম লেখা লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। যাক বাবা, একটা মিষ্টির দোকান অন্তত পাওয়া গেল অবশেষে। মানটা তো বাঁচাতে হবে, তাই একেবারে পড়ি কি মরি করে ছুটলাম দোকানের দিকে। দাদা, এই মিষ্টিগুলো টাটকা হবে তো? হ্যাঁ দাদা, সব টাটকা, একেবারে ফ্রেশ। এ তো শুধু রসগোল্লা, লেডিকিনি আর মাখা সন্দেশ, ভ্যারাইটি কিছু। দাদা, এটা কি শহর নাকি যে বেগ রসগোল্লা, রাবড়ি এইসব পাবেন? গ্রামের মানুষের সাধ্যের মধ্যে যা কিছু থাকে সেসবই রাখি। বুঝলুম। গোটা 20টা রসগোল্লা আর গোটা 20টা লেডিকিনি প্যাক করে দিন দেখি। এই নিন। পেমেন্ট কিসে হবে দাদা, ক্যাশে না অনলাইনে? ও, এখানে অনলাইন পেমেন্টেরও সুবিধা আছে নাকি? হ্যাঁ দাদা, আমি সব ধরনের মানুষের জন্য সব সুবিধা রাখি। এখন দেশে সবকিছুই অনলাইন। আমিও চাই এই গ্রামের লোকেরাও সেই সুবিধা নিক। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি শহরের জীবনযাত্রা সম্বন্ধে বেশ ওয়াকিবহাল। বিগত 8 বছর কলকাতাতেই ছিলাম, সেখানেই চাকরি করতাম, কিন্তু এখন ফিরে এসে গ্রামে নিজেদেরই পৈতৃক ব্যবসা সামলাচ্ছি। এটাই বা মন্দ কি মশাই? বাপ দাদার ব্যবসার মজাই আলাদা। আর ব্যবসা
বিসিএ করে এইভাবে মাছি তাড়াতে কার ভালো লাগে বলুন তো? চারদিকে তো সবকিছুই গোলমেলে, যোগ্য লোকেরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, চারদিকে অভাব, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি। ভয় লাগে এইভাবে চলতে চলতে দেশটাই না মুখ থুবড়ে পড়ে যায় কোন দিন। বাবা, আপনার তো সব বিষয়ের উপরেই একটা স্ট্রং ওপিনিয়ন আছে দেখছি। আপনি কি জানেন আপনার এই ওপিনিয়নকে কাজে লাগিয়ে রিয়েল ক্যাশ জিততে পারেন? আচ্ছা, তাই নাকি? সেটা কিভাবে পসিবল? প্রোবো দিয়ে খুব সহজেই পসিবল। প্রোবো হলো একটা ইন্ডিয়ান ওপিনিয়ন ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আপনি রিয়েল ক্যাশ আর্ন করতে পারেন শুধু ওপিনিয়ন শেয়ার করে। 7 মিলিয়ন ইউজার্স অলরেডি প্রোবোতে রেজিস্টার করেছে এবং তাদের অনেকেই এখান থেকে 1 লাখ টাকারও বেশি আর্ন করেছে। এখানে আপনি বিভিন্ন ধরনের টপিক পেয়ে যাবেন, যেমন এন্টারটেনমেন্ট, স্পোর্টস, পলিটিক্স, গেমিং। এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দের টপিক সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সেখানে আসা প্রশ্নে শুধুমাত্র ইয়েস অর নো আপনার যেটা ওপিনিয়ন মনে হবে সেটাতে ক্লিক করবেন। যদি আপনার উত্তর সঠিক হয় তবে আপনি ক্যাশ জিতে নিতে পারেন। যেমন এই দেখুন, এখানে প্রশ্ন আছে, অ্যাপেল আইফোন 14 সিরিজ কি ভারতে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে? আপনার উত্তর যদি হ্যাঁ হয় ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো। আপনার ওপিনিয়ন আমার থেকে আলাদা হতেই পারে, তাই একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে। আর আপনি যদি আপনার উত্তর নিয়ে নিশ্চিত থাকেন তবে কোয়ান্টিটি স্লাইডার ব্যবহার করে আপনার প্রফিট ইনক্রিজও করতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার হলো খুব সহজেই ইউপিআই এর মাধ্যমে আপনি টাকা উইথড্রল এবং ডিপোজিট করতে পারবেন। আচ্ছা, তবে আর দেরি কেন? নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অ্যাপ ডাউনলোড করলে 25 টাকা পেয়ে যাবেন আমার তরফ থেকে। আমি এখনই রেজিস্টার করছি। আমার পেমেন্টও ডান। তা কত দূর যাবেন আপনি? এই গোপীবল্লভপুর, আমার দিদির বাড়ি। এত রাতে গোপীবল্লভপুর? এখন তো সেখানে যাওয়ার কিছুই পাবেন না। দিদি যে বলল বাস বা রিক্সা কিছু একটা পেয়ে যাব। বাস পাওয়ার সম্ভব নয়। এই তো আপনি আসার কিছুক্ষণ আগে লাস্ট বাস বেরিয়ে গেল। রিক্সা তো পাবেনই না। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটারের রাস্তা। আপনি এক কাজ করুন, এই দোকানের পিছনের ঘরটাতে আজকে রাতটা কাটিয়ে দিন, কাল সকাল হলেই রওনা দেবেন কোন। না না, তার সম্ভব নয়। আমাকে আজ রাতের মধ্যে যেভাবেই হোক দিদির বাড়ি পৌঁছতে হবে। আমি আসি। দোকানে তো বলে এলাম কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এখন চারদিকে যা দেখছি অন্ধকার ঘুটঘুটে। একা চলে এসে ঠিক কাজ করলাম তো। কিছু দূর চলার পর দেখলাম দূরে একটা বট গাছ। সেই মস্ত বট গাছের নিচে দাঁড়িয়ে আছে 5 রিক্সা। অবাক হলাম, দোকানের লোকটা যে বলল একটাও রিক্সা নাকি পাওয়া যাবে না, আর এখানে এতগুলো রিক্সা দাঁড়িয়ে। দাদা, গোপীবল্লভপুর যাবেন? আমি যাব না বাবু, ওটা সুকিয়ার এলাকা। এই সুকিয়া ওঠ, প্যাসেঞ্জার এসছে। সুকিয়া, এই সুকিয়া। ডাকাডাকিতে লোকটা হুড়মুড়িয়ে উঠে বসলো। হ্যাঁ হ্যাঁ, আসুন বাবু আসুন, উঠে আসুন। আগে ভাড়াটা কত শুনি। আপনাকে আর কি ভাড়া বলবো, 10 টাকা দিবেন। 10 টাকা? শুনেছি 4-5 কিলোমিটারের রাস্তা। ঠিক বলছেন তো? কম হবেনি বাবু, যেতে হলে উঠে বসুন। আমি কিছুই বুঝতে পারলাম না। তড়িঘড়ি উঠে বসলাম রিক্সাতে। এই মরেছে, এর মধ্যে আবার দিদি ফোন করছে। ইস, কি যে বলি। হ্যাঁ দিদি বল। কিরে, কোথায় আছিস তুই? আর কত দূর? এই তো রিক্সায় আছি। হ্যালো, কি বললি? রিক্সা? আরে রিক্সা পেলি কোথায়? তোকে বলেছিলাম না। হ্যালো, হ্যাঁ কি বলছিস? হ্যালো হ্যালো। এই যা, আবার নেটওয়ার্কটা গেল। এই যে ও দাদা, বলছি একটু তাড়াতাড়ি ট্রেনে চালান না, এখনো তো অনেকটা পথ। জোরেই তো চালাচ্ছি বাবু, এর থেকে জোরে চালাতে হলে আমি কিন্তু পারবো না। 2 পা দিয়ে চালাবো তো নাকি, না 10টা পা দিয়ে চালাবো? এরপর রিক্সাওয়ালার মুখের ওপরে কিছু বলার আর সাহস হলো না। চারদিক শুনশান, ক্ষেতের মাঝ বরাবর হাই রোড। রাত জমা আকাশের গায়ে বিদ্যুৎ খেলে গেল। বৃষ্টি নামবে, ঠান্ডা হাওয়ায় আমার দু চোখ জুড়িয়ে এলো। সারাদিনের ধকলের ক্লান্তিতে চোখটা যে কখন বুজে গিয়েছিল খেয়াল ছিল না। একটা ঝটকায় চোখ খুলে গেল। ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়, তবে বেশিক্ষণের জন্য নয় মনে হয়, কারণ সেই দুদিকের ফাঁকা মাঠের মাঝখান দিয়ে তখনও রিক্সা চলছে কচ্ছপের গতিতে। ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। রাত 2:30। দিদির বাড়িতে অনেকক্ষণ আগে পৌঁছে যাওয়ার কথা।
কি ব্যাপার দাদা, রাত 2:30 বেজে গেল, এখনো পৌঁছতে পারলাম না। এত ব্যস্ত হলে চলবে কি করে বাবু? এ কি আর এখানকার পথ? যে ভীষণ মুশকিলে পড়লাম দেখছি। এই যা, বৃষ্টিটাও শুরু হলো। দাদা, এখানে আশপাশে কোথাও ঘরটর পাওয়া যাবে এই রাতটা কাটানোর জন্য? হ্যাঁ, তা তো আছে। এই তো আমার সামনেই বাড়ি, সেখানে রাত নয় কাটিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। হাই রোড থেকে নেমে সুকিয়া রিক্সাটা নিয়ে গিয়ে দাঁড় করালো একটা ঝুপড়ির সামনে। কই গো মালতী, দেখো দেখো কাকে ধরে নিয়ে এসেছি। এতক্ষণে তোমার আসার সময় হলো? বলিহারি যাই বাপু, তা বলি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো একবার কটা বাজে? আহ, এত চেঁচাচ্ছ কেন? দেখছো না সঙ্গে করে লোক নিয়ে এসেছি। বাবা, তুমি জানো না এত দেরি করে এলে খেতে কত রাত হয়ে যায়? তুমি আসবে, তারপর রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। প্রতি রাতে তোমার এত কি কাজ থাকে বলো তো? জানিসই তো মা, আমরা রিক্সা চালাই। যখন রাতের বেলায় প্যাসেঞ্জার ওঠে তখন ওদের না নামিয়ে আসি কি করে বলতো? এই রে, লোকটা তো বাইরে দাঁড়িয়ে আছে। আবার কাকে ধরে আনলে? এই তুমি প্রত্যেক দিন কাউকে না কাউকে ধরে নিয়ে আসো না, বিরক্ত লাগে আমার। বাবা, আজকে দিনটা ছেড়ে দাও না। না না, ছেড়ে দেওয়া অসম্ভব। লোকটা যে কি বলছে কিছুই বুঝতে পারছি না। এখন চুপ করো তো তোমরা। এই যে বাবু, আপনি ঘরে আসুন। ঘরে ঢুকতেই চোখে পড়ল একটি মাঝবয়সী মহিলা, মাথায় ঘোমটা, তাড়াহুড়ো করে মাছ কাটছিল। মহিলাটির পাশে বসেছিল একটি মেয়ে। বাবু, আপনি ওই খাটিয়ায় গিয়ে বসুন। হ্যাঁ, বসছি। সুকিয়া, এনারা কারা? মানে এনাদের তো ঠিক চিনলাম না। বাবু, ও হলো আমার মেয়ে বিন্নি, আর এ হলো আমার বউ মালতী। ও ইস, আমার যে কি খারাপ লাগছে, এত রাতে আপনাদের বিপদে ফেললাম। না না বাবু, বিপদের কি আছে? এ তো আমাদের রোজকার ব্যাপার। রোজকার ব্যাপার মানে? রোজ আমরা কত প্যাসেঞ্জার নিয়ে যাই, সবাই কি আর তাদের জায়গায় পৌঁছাতে পারে? তখন তাদের নিয়ে আসি এই আমার এই ঘরে। জায়গায় পৌঁছতে পারে না মানে? আরে দেখুন না, এই যে এত বৃষ্টি, আপনি কি আপনার দিদির বাড়িতে পৌঁছাতে পারলেন? হ্যাঁ, তা ঠিক। তা সুকিয়া, তোমরা তিনজনই কি এই পরিবারে আছো নাকি? হ্যাঁ বাবু, এই আমার পরিবার। বিনি ক্লাস 11-এ পড়ে। ও তাই নাকি? আমি দেখলাম মেয়েটা হাতের কাজ রেখে মুখ তুলে তাকালো আমার দিকে। হ্যাঁ বাবু, আমি পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস 11-এ পড়ি। আমি ক্লাসে ফার্স্ট হই। এ তো দারুণ ব্যাপার। আজ অব্দি ওর লেখাপড়ার পেছনে আমাদের একটি টাকাও খরচা করতে হয়নি বাবু। মেয়ে আমার বৃত্তি পায়। বাবা বাবা বাবা, শুনে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, দেওয়ালে টাঙানো ওই ছবিটা কে এঁকেছে? কি সুন্দর। কে আবার? বিন্নি এঁকেছে। ওর আঁকার হাত খুব ভালো, কম্পিটিশনে প্রাইজ পায়। এই বিন্তি জানা, তোর আঁকার খাতাটা নিয়ে এসে দাদাবাবুকে দেখা। এই যে বাবু দেখুন, আমার আঁকার খাতা। বিন্নির আঁকার খাতা উল্টে পাল্টে দেখে অবাক হয়ে গেলাম। কি দারুণ দারুণ সব আঁকা। বিন্নির ব্যাপারে যত শুনলাম ততই অবাক হয়ে গেলাম। সত্যি অসাধারণ মেয়ে আপনাদের। আমরা খুব গরিব বাবু, কিছুই নেই আমাদের, কিন্তু গব্য করার মতো একখান মেয়ে আছে। জানি না এই পোড়া সংসারে ওকে কতটাকে দিতে পারি। হয়তো দুবেলা পেট ভরে ভাতটুকু। আহ মা, এবার থামবে তোমরা? এবার কিন্তু সত্যিই অনেক রাত হয়ে যাচ্ছে। ওরে বিন্নি, আবার জোরে বৃষ্টি শুরু হলো বোধহয়। যা তো মা, রাস্তার ওধারে সব কাপড় মেলা আছে, তাড়াতাড়ি তুলে নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি মা। আমি দেখলাম বিন্নি একটা বালতি হাতে ছুটে গেল ঝুপড়ির বাইরে। হঠাৎ সুকিয়ার বউয়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। উনুনে রান্না করতে করতে মনে হলো কখন যেন কাঠের বদলে নিজের হাত দুটোই ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দুই কঙ্কালসার হাতে দাও দাও করে জ্বলছে আগুন। দু চোখ ভালো করে রগড়ে নিলাম। না তো, উনুনের ভিতর তো কাঠই জ্বলছে। খিদে ঘুমে মনে মাথাটাই একদম খারাপ হয়ে গেছে। হঠাৎ দেখলাম সুকিয়া হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে এলো। দাদাবাবু, এক্ষুনি একবার বাইরে চলুন আমার সঙ্গে, আপনার সঙ্গে খুব দরকারি কথা আছে। কি কথা সুকিয়া? এখানে বলা যাবে না? না 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 বাবু, এখানে কিচ্ছু বলা যাবে না, আপনি একটু বাইরে আসেন না। বাইরে বৃষ্টি হচ্ছে, গেলে একেবারে কাক ভেজা হয়ে ফিরবো। দয়া করে একটু বাইরে আসেন না। সুকিয়ার কথা না বলতে পারলাম না। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, হাই রোড শুনশান। মাঝে মাঝে দু একটা গাড়ি হুঁশাস করে বেরিয়ে গেল। দেখলাম
বিন্নি রাস্তার ওধারে গাছে টাঙানো দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে আমাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ চোখে পড়লো একটা ট্রাক রুদ্ধশ্বাসে বিন্নির দিকে এগিয়ে এলো। সুকিয়া, সুকিয়া, ওই ট্রাকটা আসছে, ওই 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 যে বিন্নি। সুকিয়া অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, বাবু, বাবু, বিন্নিটা বাঁচান বাবু, ও মরে যাবে, ও মরে যাবে বাবু। কি উল্টো পাল্টা বকছো সুকিয়া? আমি ওকে একা বাঁচাবো কি করে? আমি ঠিক বলছি, ও পড়াশোনায় খুব ভালো বাবু, আঁকায়, নাচ, গানে সব কিছুতেই খুব ভালো। ও ও আমাদের একটা ভবিষ্যৎ। ও মরে গেলে আমাদের কি হবে? কি হবে? আমরা কি দিয়ে থাকবো বাবু? আমাদের কি হবে বাবু? কি বলছো যাতা? আমি দেখলাম চোখের সামনে সুকিয়া হঠাৎ বদলে গেল, চোখগুলো লাল, হাত পা আকারে লম্বা হয়ে গেছে, আঙুলের মাথায় ফুটে উঠেছে ধারালো নখ। সে বিকৃত রূপ নিয়ে আমাকে জোর করে একটা সজোরে ধাক্কা দিল। আমি নিজের টাল সামলাতে পারলাম না, হঠাৎ ছিটকে রাস্তায় গিয়ে পড়লাম, আর সঙ্গে সঙ্গে বিন্নি ছিটকে গেল ও রাস্তার অন্য ধারে। এবার সেই জান্তব ট্রাকটা বিন্নির বদলে তেড়ে এলো আমার দিকে। যখন চোখ খুললাম, চারদিকে ধু ধু প্রান্তর আর খুটখুটে অন্ধকার। মৃত্যুর পরে বোধহয় সবকিছুই এমন নিস্তব্ধ থাকে। এইমাত্র আমি যেখানে দাঁড়িয়েছিলাম জায়গাটা ঠিক সেই রকমই, কিন্তু সেই ঝুপড়িটাকে আর চোখে পড়ল না। চারদিকে শ্মশানের মতো নিস্তব্ধতা। হঠাৎ কিছু কণ্ঠ ভেসে এলো, তাকাতেই চমকে উঠলাম। কিরে, আজ আমার একটাকে জমাই করনি? হ্যাঁ, আজ করেছি, কাল আবার করব। আমার মেয়েটাকে তো বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাবা, বাবা, আমি বেঁচে গেছি বাবা, আমি বেঁচে গেছি, বেঁচে গেছি বাবা। হ্যাঁ, আমরা বাঁচাবো, আমরা বিন্নিকে বাঁচাবো। হ্যাঁ, আমরা বাঁচাবোই। হ্যাঁ, তুই চিন্তা করবি না, আমরা বাঁচাবো, আমরা আছি, আমরা আছি। হঠাৎ সেই কঙ্কালসার মেয়েটা আঙুল তুলে দেখালো আমার দিকে। বাবা, ওই দেখো পুলিশ, ওরা তোমাকে মেরে ফেলবে বাবা, তোমাদের মেরে ফেলবে। কই দেখি তো, কোন পুলিশের এত সাহস? চল, দেখি, মার। আমি পড়ি কি মরি করে ছুটতে শুরু করলাম। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মুহূর্তে মাথার উপরে কিছু একটা ঠান্ডা স্পর্শ পেলাম। ভাই, ভাই, এই ভাই, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি কোথায়? কি বিপদেই না ফেলেছিলি বল দেখি। তোকে যে পই পই করে বলেছিলাম রিক্সা ধরিস না, রিক্সা ধরিস না, কিছুতেই শুনলি না আমার কথা। তোর কথা শুনেই তারপর ওই লোকগুলোকে খুঁজতে পাঠিয়েছিলাম, কোথাও খুঁজে না পেয়ে শেষ অবধি শ্মশানের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসছে তোকে। আমি নিজে যাইনি, বিশ্বাস কর। ওই একটা রিক্সাওয়ালা সুকিয়া ওদের বাড়ি নিয়ে গেল, তারপর ওদের মেয়ে বিন্নি, আর তারপর সেই ট্রাক। থাক 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 থাক, আর বলতে হবে না। তুই যাদের দেখেছিলি না, ওরা কেউ বেঁচে নেই, বহুকাল আগেই মারা গেছে। ওই সুকিয়া আর ওরা সব একসঙ্গে রিক্সা চালাতো। এক ঝড় বৃষ্টির রাতে সুকিয়ার মেয়েটা মাঝ রাস্তায় ট্রাকের তলায় চাপা পড়ে। বর্ষাকালে রাস্তাঘাটের দিকে একদম ভেঙে চুরে যাতা অবস্থা হয়, তো ট্রাকটা ওই ভাঙা রাস্তায় পড়েই নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে দিয়েছিল মেয়েটাকে। সুকিয়া আর ওই রিক্সাওয়ালার দল থানায় গিয়ে ওর বিরুদ্ধে কমপ্লেনও করেছিল। থানার অফিসার ছিলেন ওপরতলার পা চাটা, উল্টে সুকিয়াদেরই জেলে পুরে মারধর শুরু করলো। মারের চোটে ওরা 5 জনই জেলের ভিতর মারা যায়। আর সেই খবর শুনে বাড়ির ভেতরে বিষ খেয়ে আত্মহত্যা করে সুকিয়ার বউ। জানিস, ওদের মেয়েটা নাকি পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল। শুনতে শুনতে বারবার বিন্নির মুখটা ভেসে উঠছিল, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল নিজের অজান্তেই। তাই হয়তো বউ আর ছোট্ট দুটি মেয়েকে রেখে বাবা মনোহর চ্যাটুর্যে সেই যে জাহাজে কাজ করবে বলে বাড়ি থেকে বেরোলেন, আজ পর্যন্ত বাড়ি ফেরেননি। অভাবের তাড়নায় কমলা বাগানে হওয়া শাকসবজি রোজ হাটে বিক্রির পথ ধরলেন। গ্রাম থেকে হাট ওই মাইলখানেক দূরে। কাক ভোরে বেরোতে হতো, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত। কোনো রকমে আধ পেটা খেয়ে দিন চলত কমলা দেবীর, এবং তার সঙ্গে তার 2 মেয়ে রমনা আর ঝোমনা। তাদের বাড়ির পাশেই ছিল মস্ত বড় একটা তাল গাছ,
ফুল ফল কিছুই ধরতো না তাতে, যাকে বলা হয় বাঁজা গাছ। তাল গাছটি লোকজন বিকেল হলে একটু এড়িয়েই চলত, বিশেষত বাচ্চাদেরকে ওই গাছের আশেপাশে যেতে দেওয়া হতো না। লোকজন বিশ্বাস করত সন্ধ্যা নামলেই রাতের বেলা ওই তাল গাছ থেকে নাকি কিছু একটা নেমে আসে, এক পা বিশিষ্ট এক অতীব ভয়ানক ভৌতিক প্রাণী। তখন গ্রীষ্মকাল, কালবৈশাখীর সময়, চারিদিকে ঘন মেঘ ছেয়ে গেছে, ঝড় উঠেছে। বাতাসের দাপট জানালা দরজা সব ভেঙে দেওয়ার উপক্রম করছে। এদিকে হাটে তখন সবে সবে ঝড়ের হাওয়া বইতে শুরু করেছে। চারিদিকে সবাই দোকানপাট গুটিয়ে নিতে ব্যস্ত। কমলাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিশু মোড়ল বলে উঠলেন, ঝড় উঠবে মনে হয় মা, একটু বসো। না গো বিশুদা, দেরি করলে যে হবে না, আমাকে যে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে গো। কমলার কথা শেষ না হতে একটা বিদ্যুৎ ঝলকের সাথে বড় বড় বৃষ্টি ফোঁটা নেমে এলো। মা, এই ঝড়ে তুমি পৌঁছতে পারবে না, আর এই ঝড় জল খুব যে তাড়াতাড়ি কাটবে এমনটাও না। আমার কথা শোনো, এখানেই বসো। কিন্তু না গেলে যে। কথাটা শেষ হলো না কমলার। কালো ঘন মেঘে চারিপাশ ঢেকে গিয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো। দুটি নিরাশ আর ভয়ার্ত চোখ তাকিয়ে রইল তীব্র বেগে শুরু হওয়া ঝড় বৃষ্টির দিকে। ধীরে ধীরে রাত্রির আঁধার ঘন হচ্ছে। ঝড় বৃষ্টি তখনও থামেনি। ঝড়ের বেগ কমেছে, কিন্তু বৃষ্টি চলছে পুরো দমে। দুই বোন দাওয়ায় বসে আছে। রুমনা বলে উঠল, এই ঝুমনা, রাত্রি তো হতে যায় রে। হ্যাঁ রে দিদি, মা কখন আসবে রে? জানি না রে, হয়তো আজ আর আসবে না। ঠিক বলছিস দিদি, মা আসবে না? না রে, এই যা ঝড়, এত দুর্যোগে আসতে পারবে না রে। আমার যে খুব ভয় করছে রে। ভয় পাস না, মা কাল হয়তো সকালেই চলে আসবে। আমার সত্যি খুব ভয় করছে। ভয় পাস না, চল ভেতরে চল, বাইরে এত রাতে বসে থেকে লাভ নেই। গুটি গুটি পায়ে দুই বোন ভেতরে চলে এলো দরজা বন্ধ করে। বাইরে তখনও বাতাস বইছে শন শন শব্দে। রাতের নিঝুম অন্ধকার বৃষ্টির বেগের সাথে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে আবার। একটা গা ছমছমে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে বাড়ির চারপাশটাকে। সকালবেলার দুটো পান্তা ভাত ছিল, সেটাই পেঁয়াজ আর নুন দিয়ে দুই বোন খেয়ে শুয়ে পড়ল। জমাট অন্ধকারকে ঘিরে একমাত্র আলোর উৎস হিসেবে টিম টিম করে জ্বলতে থাকে একটা হ্যারিকেন। মৃদুমন্দ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা জানালার জীর্ণ ফাটলের ফাঁক দিয়ে। দুই বোন ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে। রুমনা, এই রুমনা, এই ঝুমনা, মা তোরা কোথায় গেলি রে? দরজাটা খোল। রাত তখন কটা হবে, বড় জোর দুটো কি আড়াইটে। চারিদিক থেকে তখনও ঝোড়ো বাতাসের সনসন শব্দ ভেসে আসছে। রুমনার ঘুমটা ভেঙে গেল একটা কণ্ঠস্বর শুনে। মনে হলো যেন কেউ ডাকছে তাদের নাম ধরে। মনের ভুল ভেবে আবার পাশ ফিরে শুতে যাবে, আবার কানে গেল সেই ডাকটা। কই রে মা, তোরা কই? দরজাটা খোল সোনা আমার। খুব ঝড় বৃষ্টি হচ্ছে রে, ভিজে গেছি, তাড়াতাড়ি খোল রে। আবার সেই কম্পিত করুণ কণ্ঠস্বর ভেসে এলো রুমনার কানে। ধরফড়িয়ে উঠে বসল সে। ঘরটা বেশ অন্ধকার হয়ে উঠেছে। হ্যারিকেনের আলোটাও একেবারে নিভু নিভু। দরজার দিকটা থেকে তখনও ভেসে আসছে মৃদু কণ্ঠস্বর আর দরজা ধাক্কা দেবার একটা হালকা টকটক শব্দ। আবার কান পাতল রুমনা। মা,
দরজাটা খোল মা। দেখ আমি এসে গেছি, তোদের মা। খোল দেখি। না, এই যে সত্যি মায়ের ডাক। মা এসেছে তার মানে। তারপর বিস্ময় আর আনন্দের ছাপ খেলে যায় তার চোখে মুখে। বোন তখনও ঘুমে অচেতন। খাট থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খোলে রুমনা, আর খুলতেই সামনে দেখে তার মা দাঁড়িয়ে আছে। অন্ধকারে পুরোটা স্পষ্ট না, তবে বাইরে থেকে ভেসে আসা বিদ্যুতের ঝলকে অস্পষ্ট হলেও সে বুঝতে পারে তার মাই তার সামনে দাঁড়িয়ে আছে। আনন্দে সে বলে ওঠে, মা তুমি এত রাতে? হ্যাঁ রে রুমনা, আমি। তোদেরকে একা রেখে আমি কি আর থাকতে পারি? তাই তো ছুটে এলাম তোদের কাছে। মাকে কাছে পেয়ে সে জলদি জড়িয়ে ধরে। অবুঝ বাচ্চার মন দীর্ঘক্ষণ পর মায়ের কোল পেলে কি আর ছেড়ে থাকতে পারে? এই বোন, দেখ দেখ। এই ছাড়, দেখছিস না আমি তো ভিজে গেছি। বোনকে ডাকতে যাবে মা এসেছে বলার জন্য, কিন্তু জড়িয়ে ধরা মাত্রই তৎক্ষণাৎ কমলা তাকে দ্রুত ছাড়িয়ে দেয়। রুমনা চমকে ওঠে একটু। জলে ভিজে সপ সপ করছে তার মায়ের সমগ্র পরিধান। রুমনা বলল, ভুল হয়ে গেছে মা। না না না, আসলে থাক, হয়েছে, নাও। সব বুঝি আমি রুমনা। এই বাদলায় ঠান্ডা লাগলে বিপদ হবে তোরে মা। কবে বুঝবি বল দেখি। চ ভেতরে চ। মায়ের কণ্ঠে আবার সেই স্নেহময়ী মমতা ফুটে ওঠে। সত্যি তো, এমন ঝড় বাদলে মাকে বাইরে দাঁড়িয়ে রাখাটা উচিত হয়নি তার। দোরটা বন্ধ করে ভেতরে ঢোক দেখি, জল বাড়ছে তো। হ্যাঁ মা, চলো। পাছে জল পড়ে ভেতরের ঘরটা কাদা কাদা হয়, তাই কমলা দেবী ভিজে কাপড় বদলাতে রান্নাঘরে চলে যান। রুমনা মাকে জিজ্ঞেস করে, মা, হ্যারিকেনের আলো তো ফুরিয়ে এসেছে, কেরোসিনটা পাল্টে জ্বালিয়ে দেব? না মা, থাক, এত রাতে আর করতে হবে না। সেই তো ঘুমাবো, আলো দিয়ে হবেটা কি? ঠিক আছে মা। তোরা খেয়েছিস তো? হ্যাঁ মা। যা শুয়ে পড়, আমিও আসছি। দুটি চিড়েমুড়ি দেব, খাবে? না রে, ওতে হবে না। তোরা শুয়ে পড় দেখি, খিদে পেলে আমি খেয়ে নেবক্ষণ। ভেতর থেকে কাপড় পাল্টাতে পাল্টাতে উত্তর দেয় কমলা দেবী। রুমনা আর কথা না বাড়িয়ে তক্তা পোষে গিয়ে শুয়ে পড়ে। বোন তখনও ঘুমোচ্ছে। সে বোনকে আস্তে আস্তে ডাকে, এই ঝুমনা, ঝুমনা, মা এসেছে জানিস? ঘুম চোখে ঝুমনা ঘুম জড়ানো গলায় উত্তর দেয়, মা কই দিদি? এই তো মা, আমি এসে গেছি। মা কমলা দেবী এসে তক্তায় শোয়। ঝুমনা ঘুম জড়ানো কণ্ঠে মাকে জড়িয়ে ধরে, তারপর দিদির দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, নে ঘুমিয়ে পড়। অনেকটা সময় কেটে গেছে। ঝড় বৃষ্টি থেমে গেছে। ব্যাঙের ডাক ভেসে আসছে বাইরে থেকে। হঠাৎ ঝুমনার অস্বস্তি বোধ হতে শুরু করলো। সে চোখ খুলে ফেলল। অদ্ভুত একটা ব্যথার অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে। সে আলতো করে দিদিকে ঝাঁকুনি দেয়। কি হয়েছে? ডাকছিস কেন? এই দিদি, খুব ব্যথা করছে পিঠটা, মাকে বল না একটু হাত বুলিয়ে দিতে। ঘুম চোখেই কমলা দেবীকে ডাকতে যাবে, হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চমকে ওঠে। চোখের সামনে সে দেখে কাঁথার মধ্যে একটা বিকট দর্শন, বিভৎস কুৎসিত ভয়াবহ কিছু একটা তার লম্বা ধারালো কাঁটাযুক্ত জিভ বের করে ক্রমাগত চেটে চলেছে তার বোনের পিঠটা। রক্ত ঝরে ঝরে পড়ছে তার জিভ দিয়ে। তার মা কোথায়? এ যে অন্য কিছু। ঠোঁট দুটো চেরা, ধারালো দাঁতের শাড়ি বেরিয়ে এসেছে মুখ ঠিকরে। ভয়ে আতঙ্কে সে মুখের ভাষা হারিয়ে আবার শুয়ে পড়ে কাঁথার তলায়। ঝুমনা আবার বলে, কই বললি? ব্যথাটা বাড়ছে।
খুব জ্বালা জ্বালা করছে। রুমনা কোনো সাড়া দেয় না। তার শরীরটা তখন প্রবল ভয়ে কাঁপছে। অগত্যা ঝুমনাই কোনো উত্তর না পেয়ে মাকে ডাকতে থাকে। মা, ও মা, পিঠটা বড্ড জ্বলছে, হাত বুলিয়ে দাও না। এই তো মা, দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়ে ঝুমনা। কিন্তু ঘুম আসে না রুমনার। সে উপাস ফিরে শুয়ে প্রবল ভয়ে শিহরিত হয়ে ভাবতে থাকে। এই রাতে খেলো? কি করবে সে ভাবছে, হঠাৎ এমন সময় ঝুমনার মুখে ফুটে ওঠে সেই যন্ত্রণার অভিব্যক্তি। আবার সে চোখ খুলে দিদিকে ডাকে। এই দিদি। চমকে ওঠে ঝুমনা। জিজ্ঞেস করতে যাবে তখনই ফিসফিস করে কানের কাছে এসে বলে, আমাদের মা আসেনি আজ, ওই পাশের তাল গাছ থেকে একা নড়ে এসেছে, এক্ষুনি পালাতে হবে আমাদের। কথাটা শুনে আঁতকে ওঠে ঝুমনা। ভয়ে আতঙ্কে তার চোখ থেকেও তখন ঘুম উড়ে যাওয়ার জোগাড়। ফিসফিস করে সে বলল, দিদি, কিভাবে বাঁচবো রে আমরা? ভয় করছে রে, পেটটা খুব জ্বলছে রে। চুপ, ব্যবস্থা করছি। মা, ও মা, হিসু পেয়েছে খুব জোরে, যাবো? যা, তাড়াতাড়ি আসবি। কিন্তু মা, ভয় করছে যে, বোনকে নিয়ে যাই। বেশ, যা। কিন্তু বাইরে আবার জল ঝড় হবে, আর ওদিকের তাল গাছটাও ভালো নয়, একা নড়ে থাকে, রাতে বিপদ হবে, তাড়াতাড়ি চলে আসবি। অবিকল কমলার গলায় উত্তর ভেসে আসে। দুই বোন ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে আসে। খিলটা খুলে দরজা দিয়ে বেরিয়ে পড়ে। তারপর ধীরে ধীরে দরজার শিকলটা লাগিয়ে দিতে যাবে, তক্ষুনি ঝনাত শব্দ করে দরজায় আওয়াজ হয়ে ওঠে। আর তক্ষুনি ভেতর থেকে একটা বিকট রক্ত জল করা চিৎকার ভেসে আসে। এই, তোরা আমায় আটকে দিলি, হতভাগীর দল! হল 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 বলছি, হলে তোদের দুটোরই ঘর মোটকে খাবো রে। ঝুমনা, ঝুমনা পালা, পালা ঝুমনা পালা। দিদি, খুব কষ্ট হচ্ছে রে, পিঠটা। পালা এখন, বাঁচলে তবে অন্য কিছু রে। পালা, পালা বোন, পালা। এই বলে দুই বোন এক নিঃশ্বাসে প্রবল বেগে দৌড়তে থাকে। পেছন থেকে ভেসে আসতে থাকে দরজায় ধাক্কা দেওয়া একটা বিরাট আওয়াজ, আর সেই বিভৎস একানারের চিৎকার। এই, হল 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 বলছি, দুটোকেই চিবিয়ে খাবো রে। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে সেই একানারে তার এক পায়ে লাফ দিয়ে লকলকে জিপটা বের করে প্রবল বেগে তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে। আকাশ ভেঙে আবার শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। মাঠ ঘাট বাঁশ বন পেরিয়ে ক্রমেই তারা পাইক পাড়ার দিকে চলে আসে। তখনও খেয়াল করে সেই বিভৎস প্রেত ওদের ধাওয়া করে পিছন পিছন আসছে। তার বিকট হাসি ভেসে আসছে ক্রমাগত। ধীরে ধীরে যেন তাদের কাছে চলে আসে সেই প্রেতটা। যতটা সম্ভব দ্রুত দৌড়ে সামনে হঠাৎ পাড়ার প্রথম বাড়িটা চোখে পড়ে। খোলো, খোলো, দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, দয়া করে তাড়াতাড়ি খোলো আমাদের, মেরে ফেললো, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও। রুমনা আর ঝুমনা সেই বাড়ির দরজার কাছে এসে দ্রুত ধাক্কা দিতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই বাড়ির গৃহকর্তা হারাধন মুখুজ্জে দরজা খোলে। আরে বাবা, কি হয়েছে বাছা, এত রাতে? আমাদের বাঁচাও, একা নড়েটা আমাদের মেরে ফেললো যে। দিদি, পিঠটা খুব জ্বলছে। বলে রুমনার কাঁধে অজ্ঞান হয়ে যায় ঝুমনা। হারাধনবাবু আর দেরি না করে তাড়াতাড়ি ওদেরকে ভেতরে নিয়ে যায়, তারপর দরজাটা বন্ধ করে দেয়। এরপর খানিকক্ষণ পরে ওরা দুজন একটু ধাতস্থ হলে রুমনাকে সব বলতে বলে মুখুজ্জে মশাই। ওদিকে তখন ঝুমনার সেবা করতে ব্যস্ত মুখুজ্জে গিন্নি।
রুমনা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে হারাধনকে। সব শুনে হারাধন বাবু বললেন, ভগবানের অপার কৃপা, তোমরা প্রাণে বেঁচে গেছো। তোমাদের ওই দিকের ওই গাছটা ভালো নয়। সত্যি একানারে গ্রামের একটা এক পা বিশিষ্ট ভয়ঙ্কর প্রাণী থাকে, যার মুখটা চেরা, আর সেই চেরা মুখে লকলকে জিভ দিয়ে লোলুপ দৃষ্টিতে নারকেল গাছের উপর থেকে বাচ্চাদের উপর নজর দেয়। যদি একবার একা পায় তবে তৎক্ষণাৎ গাছ থেকে নেমে এসে তাদের তুলে নিয়ে চলে যায়। তবে এখন থাক সেসব কথা, কাল তোমার মা এলে একটা কিছু বন্দোবস্ত হবে কোন। দেখতে দেখতে রাত কেটে যেতে থাকে, ঝড় থেমে আসে। মুখুজ্জে আর মুখুজ্জে গিন্নি রুমনা ঝুমনাকে নিজের কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে। মুখুজ্জে মশাই আছেন? দরজা খুলুন, আমি কমলা। ও মুখুজ্জে মশাই! এত সকালে আবার কে এলো? হ্যাঁ, যাই যাই, দাঁড়াও। দরজা খুলতেই দেখে এক মহিলা, তার মুখে আতঙ্কের ছাপ, ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে। হারাধন গিন্নি ব্যাপারটা বুঝতে পেরে তাকে ভিতরে নিয়ে আসে। কর্তাকে ভেতরে গিয়ে ডেকে আনেন। ধীরে ধীরে তাদের কাছ থেকে সব ঘটনা জানে। রুমনা ঝুমনা ঠিক আছে শুনে কমলার চিন্তিত মন ঠিক হয়। সে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করে, আমার মেয়ে দুটো কোথায় কর্তা মশাই? ওরা ঠিক আছে, ঘুমোচ্ছে। সব বন্দোবস্ত করে দিয়েছি, চিন্তা করবেন না। কিন্তু কর্তা মশাই, এখন কি হবে? এমন অবস্থায় এই ভিটে ছেড়ে যাব কোথায়? সকালে গিয়ে দেখি ঘর লণ্ডভণ্ড, দরজা ভাঙা। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপর মাটিতে পায়ের ছাপ দেখে ওটা ধরে দৌড়ে আসি। হারাধন অনেক ভাবে, তারপর বলে, বেশ, দেখছি মেয়েরা ঘুমোচ্ছে। দুটো চিড়ে মুড়ি খাও, ধাতস্থ হও। বেলায় আমি লোকজন আর তান্ত্রিক ডেকে নিয়ে যাচ্ছি। অনেক বেলায় রুমনা ঝুমনা আর কমলা দেবীকে নিয়ে সদলবলে হারাধন মুখুজ্জে রুমনা ঝুমনার বাড়িতে যায়। দেখতে দেখতে লোকজনের উদ্যোগে ওই গাছটা মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়, আর পাড়ার এক গুণিন ওই জায়গাটাকে যজ্ঞ করে বাঁধিয়ে দেন। তারপর বলেন, এই জায়গায় আমি মন্ত্র পড়ে বেঁধে দিয়েছি, আর চিন্তার কিছু নেই। দিন চারেক বাদে এখানে ভালো করে শাকসবজি বুনিস। জমি উর্বর হলে, শস্য ফলালে সেখানে আর অসুবিধে কিছু থাকবে না। তারপর থেকে কমলা দেবী সেই জায়গায় একটা সুন্দর শাকসবজির বাগান করে সেই শাকসবজি বাজারে বেচে অর্থ উপার্জন করে। এইভাবেই একটা সুন্দর সুখী পরিবার গড়ে ওঠে কমলা দেবীর সংসারে।